নাম্বার 12 আমরা আজকে লেকচারে যে পয়েন্টগুলো ডিসকাস করব সেগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ SF6 সার্কিট ব্রেকার। আমরা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, অয়েল সার্কিট ব্রেকার, মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার এবং ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এগুলো সব দেখে আসছি। SF6 সার্কিট ব্রেকারও কনস্ট্রাকশন দেখছি, তার ওয়ার্কিং প্রিন্সিপাল দেখছি। আজকে আমরা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজটা দেখব SF6 সার্কিট ব্রেকারের জন্য। এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সবচেয়ে বেশি সার্কিট ব্রেকার হিসেবে যেটা ইউজ করি সেটা হচ্ছে এই SF6 সার্কিট ব্রেকার হাই ভোল্টেজ লাইনে। 2 নাম্বার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি টেকনিক্যাল পার্টিকুলার্স অফ এ সার্কিট ব্রেকার, যেটাকে আমরা বলি টেকনিক্যাল স্পেসিফিকেশন। একটা সার্কিট ব্রেকারের বা নেম প্লেটের মধ্যে তার কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন লেখা থাকে। এই জিনিসগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জানা দরকার, কোনটা কি সেটা জানাটা খুবই দরকার। তো টেকনিক্যাল স্পেসিফিকেশন দেখবো একটা সার্কিট ব্রেকারে। স্পিড অফ সার্কিট ব্রেকার অ্যান্ড রিলে, 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে সার্কিট ব্রেকারের স্পিড কত হয়, নর্মালি কত তাড়াতাড়ি এটাকে ফল্ট কারেন্টটাকে ইন্টারাপশন করতে পারে, ঠিক আছে। সো এই জিনিসটা দেখবো এবং ফাইনালি যেটা দেখবো যে সার্কিট ব্রেকার রেটিংস কত হবে, অর্থাৎ একটা লাইনে যে আমরা একটা সার্কিট ব্রেকার বা একটা হাই ভোল্টেজ লাইনে যে আমরা একটা সার্কিট ব্রেকার প্লেস করব সেটা রেটিং কত হবে, সেটা কিসের উপরে বেস করে আমরা এটা ডিটারমাইন করব যে এর রেটিংসটা কত হবে সেটা দেখব। আচ্ছা, আমরা স্টার্ট করি। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ SF6 সার্কিট ব্রেকার। প্রথম অ্যাডভান্টেজটা কি, ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ গ্যাস বিং হায়ার দেন এনি আদার মিডিয়াম লাইক অয়েল অর এয়ার, so the clearance necessary for insulation is small. This why the size of metal clad switchgear is smaller than that of conventional outdoor switchgear of same ratings. Hence gas insulated switchgear is preferred in urban areas. সো এর কি বলছিলাম, এর ইনসুলেশনটা বেশি, কার থেকে বেশি, অয়েল এবং এয়ারের থেকে বেশি। যেহেতু ইনসুলেশন স্ট্রেংথটা বেশি এবং ইনসুলেশন হিসেবে এখানে যেহেতু SF6 গ্যাস ইউজ করা হচ্ছে, এই জন্য এর সাইজটা হচ্ছে ছোট। ছোট কেন, কারণ আমি যদি দুইটা সেম রেটিংয়ের সার্কিট ব্রেকার কম্পেয়ার করি, সেম রেটিং, ফর এক্সাম্পল একটা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার নিলাম 230 kVA আর একটা SF6 সার্কিট ব্রেকার নিলাম, কারণ এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের তুলনায় SF6 সার্কিট ব্রেকারের ইনসুলেশন মিডিয়াম কি, হাই প্রেশার কম্প্রেসড SF6 গ্যাস, এটা SF6 সার্কিট ব্রেকারের। সো যেহেতু এখানে এর ডাইইলেকট্রিক স্ট্রেংথটা অনেক বেশি, এ কারণে তার সাইজটা ছোট। আর এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের ক্ষেত্রে কি, ডাইইলেকট্রিক স্ট্রেংথ কম, ডাইইলেকট্রিক স্ট্রেংথ বা ইনসুলেশন স্ট্রেংথ যদি কম হয় তাহলে কি করতে হবে, তার ইনসুলেশন স্ট্রেংথ বাড়ানোর জন্য সাইজটাকে বড় করতে হবে। আর যেহেতু এটা ডাইইলেকট্রিক স্ট্রেংথ হিসেবে SF6 গ্যাস ইউজ করা হচ্ছে, এজন্য এর সাইজটা ছোট, যেহেতু এর ইনসুলেশন স্ট্রেংথ বেশি। এজন্য এই SF6 গ্যাস ইনসুলেটেড যে সুইচ গিয়ার বা সার্কিট ব্রেকার, এটা নর্মালি আমরা আরবান এরিয়াস মানে শহরে বা লোকালয়ে আমরা এটা ইউজ করি। 2 নাম্বার অ্যাডভান্টেজটা কি, গ্যাস ইজ নন ইনফ্লেমেবল, এটা নিজে নিজে পুড়ে যায় না বা দাহ্য কোনো পদার্থ না এই গ্যাসটা, অ্যান্ড কেমিক্যালি স্টেবল, এবং এর কেমিক্যাল প্রপার্টিসটা চেঞ্জ হয়ে যায় না, এটা কেমিক্যালি স্টেবল প্রপার্টিস। অ্যান্ড দ্য ডিকম্পোজ প্রোডাক্ট আর নট এক্সপ্লোসিভ, এবং এই গ্যাসটা পুড়ে যে প্রোডাক্টটা জেনারেট করবে এটা এক্সপ্লোসিভ নেচারের না, এটা বিস্ফোরণ হবে না। হ্যান্স দেয়ার ইজ নো ডেঞ্জার অফ ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন, সো ফায়ারিং হওয়ার সম্ভাবনা নাই। 3 নাম্বার কি, সেম গ্যাস ইজ রিসার্কুলেটেড ইন দ্য সার্কিট, হ্যান্স রিফিলিং অফ গ্যাস ইজ নট রিকোয়ার্ড ইন দ্য লং রান। একই গ্যাস আমরা কিন্তু বারবার করে রিসার্কুলেট করি, এমন না যে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের মতন একটা এক্সস্টেড ভালভ থাকবে, যে ভালভের মাধ্যমে আমাদের এয়ার হাই প্রেশার এয়ারটা বের হয়ে যাবে। এখানে বের হওয়ার কোনো অপশন নাই, এটা একটা সিলড একটা চেম্বার থাকবে। এই চেম্বারের মধ্যে থাকবে, ইন্টারাপশন চেম্বারের মধ্যে থাকবে মুভিং কন্ট্যাক্ট অ্যান্ড ফিক্সড কন্ট্যাক্ট। এই মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্সড কন্ট্যাক্টের চারপাশে থাকবে SF6 গ্যাস। যেহেতু গ্যাসটা বের হয়ে যাওয়ার কোনো স্কোপ নাই, এই কারণে আমরা কি বলতেছি, এই গ্যাসটাই কি করতেছে, রিসার্কুলেট করতেছে, এই সার্কিট ব্রেকার চেম্বারের মধ্যে সব সময় প্রেজেন্ট থাকতেছে এবং এই গ্যাসটাই আমরা বারবার করে রিইউজ করতেছি। সেজন্যই বলতেছে হ্যান্স রিফিলিং অফ গ্যাস, যেহেতু গ্যাসটা বের করে নেওয়া হচ্ছে না, সেজন্য কি বলতেছে, রিফিলিং অফ গ্যাস ইজ নট রিকোয়ার্ড ইন দ্য লং রান, সেজন্য আমার এটাকে রিফিল করার কোনো প্রয়োজন নাই। 4 নাম্বার হচ্ছে কি, অ্যাম্পেল ওভারলোড মার্জিন ফর দ্য সেম সাইজ অফ কন্ডাক্টর, কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি অফ SF6 সার্কিট ব্রেকার is 1.5 times than that of
এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার বিকজ অফ সুপিরিয়র হিট ট্রান্সফার ক্যাপাবিলিটি। এটার আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ হচ্ছে গিয়ে এই হিটটাকে খুব দ্রুত রেডিয়েট করে ফেলতে পারে, হিটটাকে অ্যাবজর্ব করে রাখে না। হিটটাকে অ্যাবজর্ব করে রাখলে কি হবে, হিটটাকে অ্যাবজর্ব করে যদি রাখে তাহলে তার যে ভিতরে যে মুভিং কন্ট্যাক্ট থাকবে বা ফিক্সড কন্ট্যাক্ট থাকবে, এটা এই হাই টেম্পারেচারের কারণে মেল্টেড হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। এখন দুইটা সার্কিট ব্রেকার আমি নিলাম সেম রেটিং এর, একটা ধরো 230 কেভি আর একটা 230 কেভি, একটা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার আর একটা SF6 সার্কিট ব্রেকার। যেহেতু এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের তুলনায় SF6 সার্কিট ব্রেকারের হিট ট্রান্সফার ক্যাপাবিলিটি অনেক বেশি, এ কারণে আমি দুইটা সার্কিট ব্রেকারকে যদি কম্পেয়ার করি তাহলে একটার থেকে আরেকটা বেশি কারেন্ট হ্যান্ডেল করতে পারবে। কত বেশি কারেন্ট হ্যান্ডেল করতে পারবে? 1.5 টাইমস। কারণ কি? এই কারণ হচ্ছে আমাদের যদি 1.5 গুণ কারেন্টও যায় তাহলেও সে কি করতে পারবে, হিটটাকে দ্রুত রেডিয়েট করে ফেলতে পারবে, যেটা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার বা অয়েল সার্কিট ব্রেকার পারবে না। যেহেতু এটা হিট ট্রান্সফার ক্যাপাবিলিটি বেশি, এজন্য সে 1.5 গুণ বেশি কারেন্ট হ্যান্ডেল করতে পারে। আচ্ছা, এরপরে পয়েন্টটা কি? অপারেশন অফ সার্কিট ব্রেকার ইজ সাইলেন্ট আনলাইক এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারটা নয়েজি। কেন নয়েজি? কারণ এখানে প্রেশারের পরিমাণ অনেক বেশি। আমরা বলেছিলাম যে 20 to 30 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হাই প্রেশার কম্প্রেসড এয়ার এই কন্ট্যাক্ট স্পেসের মধ্যে দিয়ে যখন আর্ক ইন্টারাপশন করতে হয় তখন ব্লো করতে হয়। বাট এখানে আমাদের প্রেশারের পরিমাণ কিন্তু অর্ধেক, যেটা ছিল কি 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সো এখানে প্রেশার কম, ডাইলেকট্রিক স্ট্রেংথ বেশি। সো যেহেতু প্রেশার কম, সো এখানে আমাদের নয়েজের পরিমাণটাও কম। সো সেটাই বলতেছে অপারেশন অফ দিস সার্কিট ব্রেকার ইজ সাইলেন্ট আনলাইক এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। সিল্ড বডি, এই ইন্টারাপশন চেম্বারটা থাকে সিল্ড। সো সিল কনস্ট্রাকশন অ্যাভয়েড দ্য কন্টামিনেশন অফ বাই ময়েশ্চার, ডাস্ট অ্যান্ড স্যান্ড এটসেট্রা। যেহেতু এর বডিটা সিল্ড থাকে, সো সেহেতু এর ভিতরে আমাদের ময়েশ্চার ঢোকার সম্ভাবনা থাকে না এবং কোনো ডাস্ট অথবা স্যান্ড এটার ভিতরে জমা হবে না, যার ফলে এর ডাইলেকট্রিক স্ট্রেংথটা ইনট্যাক্ট থাকবে, অর্থাৎ এই ডাইলেকট্রিক স্ট্রেংথটা চেঞ্জ হয়ে যাবে না। যদি ময়েশ্চার জমে কি হবে? ময়েশ্চার তো পানি যেটা আমরা বলি এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। সো ডাইলেকট্রিক স্ট্রেংথ হিসেবে আমরা এখানে ইউজ করতেছি SF6 গ্যাস। SF6 গ্যাসের মধ্যে যদি পানি জমে তাহলে তো তার ডাইলেকট্রিক স্ট্রেংথ ঠিক থাকবে না, সো এই ডাইলেকট্রিক প্রপার্টিসটা ড্যামেজ হয়ে যাবে। সো এই জন্য বডিটাকে কি করা হয়? সিল্ড করা হয়। সিল করে তার ভিতরে মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্সড কন্ট্যাক্ট থাকে এবং এই গ্যাসটা এই মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্সড কন্ট্যাক্টের চারপাশে থাকে, যার ফলে আমাদের বাইরে থেকে কোনো ময়েশ্চার বা ডাস্ট এটার সাথে অ্যাড হতে পারে না। মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট ইজ মিনিমাম। অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা দেখেছি মেইনটেনেন্স খরচটা সবচেয়ে বেশি। কারণ কি? কারণ এখানে অয়েলটা ডিকম্পোজ হয়ে গ্যাস জেনারেট করে, হাইড্রোজেন গ্যাস জেনারেট করে এবং কার্বন জমা হতে থাকে। তার ফলে আমাদের এটাকে ফিল্টার আউট করতে হয়, কার্বনটাকে ফিল্টার করে তারপরে আবার এটাকে অয়েলটাকে ইউজ করতে হয় এবং অয়েল লেভেলটা যে কমে যায় এ কারণে অয়েলটাকে আবার রিফিলও করতে হয়। সো অয়েল সার্কিট ব্রেকারের মেইনটেনেন্স খরচটা অনেক বেশি, আর SF6 গ্যাসের সার্কিট ব্রেকারের মেইনটেনেন্স খরচটা সবচেয়ে কম, যেহেতু গ্যাস এখানে রিফিলের দরকার লাগে না, একই গ্যাস আমরা বারবার করে কি করছি? রিসার্কুলেট করছি। আচ্ছা, অ্যাবিলিটি টু ইন্টারসেপ্ট লো কারেন্ট অ্যান্ড হাই ফল কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট, ক্যাপাসিটিভ কারেন্ট উইদাউট ক্রিয়েশন অফ এক্সেসিভ ওভার ভোল্টেজ। যে কোনো ধরনের কারেন্ট, সেটা লো কারেন্ট হোক অথবা হাই কারেন্ট হোক, সেটা ক্যাপাসিটিভ অর ইন্ডাকটিভ নেচারের হোক, যে কারেন্টই হোক না কেন, এটা খুব সহজেই কারেন্টটাকে ইন্টারাপশন করতে পারে। এটা আরেকটা অ্যাডভান্টেজ। Excellent insulation, arc extinguishing, physical and chemical properties of gas is greatest advantage of this circuit breaker. এটা হচ্ছে কি তার প্রপার্টিজ। এই ইনসুলেশনটা অনেক ভালো এবং আর্কটাকে খুব দ্রুত এক্সটিংশন করতে পারে এবং এর যে গ্যাস, এই গ্যাসের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিসটা যেহেতু চেঞ্জ হয়ে যায় না, এই জন্য এই গ্যাস এই সার্কিট ব্রেকারটা আমরা হাই ভোল্টেজ লাইনে সবচেয়ে বেশি ইউজ করি। সো এগুলো হচ্ছে তার বিভিন্ন ধরনের প্রপার্টিজ, যে প্রপার্টিসের কারণে আমাদের এই সার্কিট ব্রেকার সবচেয়ে বেশি ইউজ করা হয়। নো কন্ট্যাক্ট রিপ্লেসমেন্ট ইজ রিকোয়ার্ড। কন্ট্যাক্ট রিপ্লেসমেন্ট, আমরা জানি যে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা কি জানি যে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের ক্ষেত্রে থার্মাল ইমিশন হয়। যেহেতু টেম্পারেচার অনেক হাই, তো থার্মাল ইমিশন হয়।
থার্মাল এমিশনের ফলে কি কন্ট্যাক্টটা ড্যামেজ হতে পারে, বাট এখানে কোনো থার্মাল এমিশন হয় না। এখানে আমাদের মাঝখানে যে এয়ারটা আছে, এই এয়ারের ভিতরে বা এসএফসি গ্যাসের ভিতরে আর্ক জেনারেট করছে এবং এটা হিটটাকে খুব দ্রুত রেডিয়েট করে ফেলতে পারে। সো এখানে থার্মাল এমিশনের ফলে আমাদের কন্ট্যাক্টটা কিন্তু ড্যামেজ হবে না। সো সেটাই বলতেছে যে নো কন্ট্যাক্ট রিপ্লেসমেন্ট ইজ রিকোয়ার্ড। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে কিন্তু একটা সময় কন্ট্যাক্ট রিপ্লেসমেন্ট হতে পারে, বাট এখানে কন্ট্যাক্ট রিপ্লেসমেন্টের কোনো প্রয়োজন নাই। নো ওভারভোল্টেজ প্রবলেম because the arc is extinguished at natural current 0 without current chopping and associated overvoltage originating in circuit breaker. কারেন্ট চপিংটা এটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো। আপাতত বলে রাখি যে আমরা 0 পয়েন্টে i ইকুয়াল টু 0 পয়েন্টে ইন্টারাপশন করলে অ্যাডভান্টেজটা কি, i ইকুয়াল টু 0-তে আর্কটা 0 হয়ে যায়। যেহেতু আমাদের কারেন্ট, এটা একটা এসি সিগন্যালের ক্ষেত্রে i ইকুয়াল টু 0 হয় কতবার, সেকেন্ডে 100 বার। সো i ইকুয়াল টু 0 পয়েন্টে যদি আমরা ইন্টারাপশন করি, আর্কটাকে খুব সহজেই কি করতে পারি, আমরা ইন্টারাপশন করতে পারি, কারণ তখন তো কারেন্ট নাই। সো ডাইইলেকট্রিক রেজিস্ট্যান্স যদি বেশি বাড়াই তাহলে খুব সহজেই আর্কটা ইন্টারাপশন কমপ্লিট হবে। কিন্তু i ইকুয়াল টু 0-তে যদি ইন্টারাপশন না করি তাহলে কি হবে, i ইকুয়াল টু 0-তে যদি ইন্টারাপশন না করি তাহলে তো কারেন্ট সিস্টেমের মধ্যে রয়ে যাবে, আর কারেন্ট সিস্টেমের ভিতরে যদি রয়ে যায় তাহলে এই কারেন্টের কারণে আর্কটা আবার রিবিল্ড করতে পারে, রিজেনারেট করতে পারে। সো সে কারণে আমাদের i ইকুয়াল টু 0 পয়েন্টে ইন্টারাপশন করাটা খুবই দরকার। সো যখনই এই সার্কিট ব্রেকারের মাধ্যমে, এসএফসি সার্কিট ব্রেকারের মাধ্যমে আমরা i ইকুয়াল টু 0-তে যখনই হবে তখনই আমরা এই হাই প্রেশারাইজড এসএফসি গ্যাস, যেটা 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে স্পিডে আমরা কি করি, এই মুভিং কন্ট্যাক্টের ভিতর দিয়ে পাস করানো হয়, ব্লো করানো হয়, যার ফলে খুব দ্রুত আর্কটা ইন্টারাপশন হয়ে যায়। সো এই যে পয়েন্টগুলো আমরা ডিসকাস করলাম, এখানে কোনো পয়েন্টে কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা স্যার, আমরা যে জিরো ক্রসিং এ কারেন্টটাকে টার্গেট করতেছি, যে ওই টাইমে আমরা মিনিমাইজ করব, তো ফার্স্ট হাফ সাইকেলে যে বাকি পিরিয়ডটা আছে ওইটা তো সিস্টেমের মধ্যে ফ্লো করতেছে কারেন্টটা, না স্যার? না, আমরা যদি আর্কটাকে প্রপারলি এক্সটিংশন করতে পারি তাহলে পরের সাইকেলগুলো আর আসবে না। মানে আর ফার্স্ট যদি সাইকেল প্রথম যেটা সাইকেলে একেবারে। আমরা ইন্টারাপশন করতে না পারি তাহলে আমাদের নেক্সট সাইকেলে যে 0 পয়েন্টটা আছে সেই সাইকেলে 0 পয়েন্টটাকে আমাদের টার্গেট করতে হবে। সেই সাইকেলে যদি না পারি তাহলে তারপরের সাইকেলে। আচ্ছা স্যার, তাহলে স্যার জিরোতে আমরা যেহেতু টার্গেট করতেছি, এর মাঝের পোর্শনটা হয়তো মাঝে মাঝে কি করে ফ্লো করে, হ্যাঁ ব্যাপারটা কেমন? হ্যাঁ সেটাই, আর্কটা ওইটা কিন্তু তো একটা ড্যামেজ করবে তাহলে হ্যাঁ সিস্টেমকে। হ্যাঁ রাইট। নমিনাল একটা ড্যামেজ, কিন্তু একটা ড্যামেজ করে। নমিনাল ড্যামেজ বলতে এটা খুবই অল্প সময়, কিন্তু এই সময়টা কিন্তু সাইকেলের হিসাব কিন্তু। সো জি ওয়ান স্যার। সাইকেল মানে কত, 1/50 সেকেন্ড, ঠিক জি আছে? স্যার। এক সাইকেলে দুইবার i ইকুয়াল টু 0 হচ্ছে। সো ফার্স্ট হাফ সাইকেল বলতে, ফার্স্ট হাফ সাইকেল যদি বলি তাহলে 1/100 সেকেন্ড, ঠিক আছে? সো এই খুবই অল্প সময়, কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেও কিন্তু কারেন্টটা সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে যাবে, কারণ এটা তো ফল্ট কারেন্ট। সো এই কারেন্টটা, এই যে সার্কিট ব্রেকার, এটা আমরা একটু পরেই দেখবো যে এটার এই সার্কিট ব্রেকারের এই অল্প সময়ের জন্য এই কারেন্টটাকে হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ সার্কিট ব্রেকার তুমি লাইনে প্লেস করতে পারবে না, ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা স্যার। আর স্যার, এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি সেটআপ কস্ট কোনটার? সেটআপ কস্ট যদি বলো, সেটআপ কস্ট SF6 সার্কিট ব্রেকারের সেটআপ কস্টটা তো বেশি, সরি অয়েল সার্কিট ব্রেকারের সেটআপ কস্ট বেশি হবে এবং এটা মেইনটেনেন্স খরচটাও অনেক বেশি হবে, আচ্ছা ঠিক আছে? আর SF6 সার্কিট ব্রেকারের ক্ষেত্রে সেটআপ কস্ট, মেইনটেনেন্স খরচটা অনেক কম, সেটআপ কস্টটা একটু বেশি, কিন্তু অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে সেটআপ কস্ট আর মেইনটেনেন্স দুইটাই বেশি। আর এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে এই দুইটার মাঝামাঝি, ঠিক আছে? সো এই কনসিডারেশনগুলো আনতে হয় কখন, এই কনসিডারেশনগুলো আনতে হয় যে আমার কস্টিংটা, তো আমার ওভারঅল যে অবজেক্টিভটা এটা কি, সেটা হচ্ছে কি আমাদের কস্টটাকে মিনিমাইজ করব এবং আর্কটাকে প্রপারলি এক্সটেনশন করব। সো এই দুইটার একটা কম্বিনেশন করে আমরা সার্কিট ব্রেকার প্লেস করি। এখন যদি আমরা দেখি যে আমাদের স্পিডটা ইম্পর্টেন্ট বেশি, স্পিড যদি বেশি দরকার হয় তাহলে আমরা এয়ার ব্লাস্টে যাব, কারণ এয়ার ব্লাস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়, হাই প্রেশারাইজড এয়ার দিয়ে আমরা কমপ্রেস করতে, আর্কটাকে ইন্টারাপশন করতেছি, সো এটার স্পিডটা অনেক বেশি। আবার এটার ক্ষেত্রে কি হয়, এটার ইনসুলেশনটা খুব বেশি,
ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদেরকে কনসিডারেশনে আনতে হয় যে আমরা একটা লাইনে সার্কিট ব্রেকার প্লেস করব, এটা কিসের উপরে বেস করে? আমরা আর্কটাকে যেখানে কারেন্ট বেশি সেখানে আমাদের SF6 সার্কিট ব্রেকারে যেতে হবে, কিন্তু যেখানে কারেন্ট ইন্টারাপশনটা কম, কারেন্ট তুলনামূলকভাবে কম, সেখানে হয়তো আমাদের এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে যেতে হবে। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এই পয়েন্টগুলোতে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, আচ্ছা, এরপরে যে অ্যাডভান্টেজটা সেটা কি বলতেছি আমরা, ইট ক্যান রিকম্বাইন অটোমেটিক্যালি টু রিজেনারেট SF6 গ্যাস এগেইন। আমরা কি বলেছিলাম, অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে অয়েলটা ডিকম্পোজ হয়ে হাইড্রোজেন গ্যাস এবং কার্বন জমা হয়। ঠিক আছে? সো হাইড্রোজেন গ্যাসটা তো উপরে চলে যায় আর্কটাকে ইন্টারাপশনে করার পরে, এবং হাইড্রোজেন গ্যাসটা আমরা জানি কুলিং এর কাজ করে, তারপর কুলিং করে তারপর এটা উপরে চলে যায়, এবং এটাকে তো বের করে নিয়ে আসতে হয়। আর কি থাকে, কার্বন জমা হয়, সেই কার্বনটাকে আবার ফিল্টার করতে হয়। বাট SF6 গ্যাসের ভিতরে, এই SF6 গ্যাসের ভিতরে যখন আর্কটা জেনারেট করতেছে, আর্ক কেন জেনারেট করতেছে, কারণ হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অনেক হাই এবং গ্যাপটা স্মল। সো এর ফলে কি হচ্ছে, মাঝখানে যে মিডিয়ামটা এটা আয়োনাইজড হয়ে যায়। আয়োনাইজড হয়ে গিয়ে তখন এই আয়োনাইজড মিডিয়ামের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে। কারেন্ট ফ্লো মানে কি, ফ্রি ইলেকট্রনের মুভমেন্ট। সো এখানে এই কন্ট্যাক্টের মাঝখানে ফ্রি ইলেকট্রনসের মুভমেন্ট হয়। সো ফ্রি ইলেকট্রন যেটা, এই ফ্রি ইলেকট্রনগুলোকে কি করে, SF6 গ্যাসটা অ্যাবজর্ভ করে নেয়। সো এই যে এখানে আমরা দেখতেছি যে এই যে ফ্রি ইলেকট্রন, এই ইলেকট্রনের মুভমেন্টই তো হচ্ছে কারেন্ট। সো এই কারেন্টটাকে সে অ্যাবজর্ভ করে নেয়। সো SF6 গ্যাসটাকে সেটা যদি যখন অ্যাবজর্ভ করে নেয় তখন SF6 নেগেটিভ হয়ে যায়। SF6 নেগেটিভ হচ্ছে কি ইমমোবিল নেগেটিভ আয়ন্স। ইমমোবিল মানে যার কোনো মুভমেন্ট নাই। সো মুভমেন্ট যদি না থাকে, ফ্রি ইলেকট্রনসের মুভমেন্ট যদি না থাকে, তখন এটা ডাইইলেকট্রিক স্ট্রেংথটা বেড়ে যাবে, যার ফলে SF6 গ্যাসের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। এটা একটা রিয়াকশন হতে পারে। আরেকটা রিয়াকশন হতে পারে কি, SF6 গ্যাসটা ফ্রি ইলেকট্রনকে যখন অ্যাবজর্ব করে তখন সে একটা ফ্লোরিন বের করে দেয়। তাহলে SF5 হয়ে যাবে নেগেটিভ প্লাস F, একটা ফ্লোরিন বের করে দিবে। সো ফ্লোরিন যদি বের করে দেয়, এই ফ্লোরিনটা আবার SF5 মাইনাসের সাথে রিকম্বাইন করে আবার SF6 গ্যাসে রিজেনারেট করে ফেলতে পারে। সো এটা নিজের এই SF6 গ্যাসের এটা নিজের ক্ষমতা আছে, যার ফলে সে ফ্লোরিনের সাথে অ্যাড হয়ে আবার পরে SF6 গ্যাসে কনভার্ট হয়ে যেতে পারে। তার মানে আমাদের এটা কিন্তু রিফিলিং এর প্রয়োজন হচ্ছে না, এই গ্যাসটাকে আমরা বারবার করে কি করতে পারতেছি, রিইউজ করতে পারতেছি। আর যদি ইমোবিল নেগেটিভ আয়ন্স হয় সেক্ষেত্রে আমাদের ফ্লোরিনের অ্যাড করে, এটার সাথে ফ্লোরিন অ্যাড করে আমাকে এই SF6 গ্যাস আবার রিজেনারেট করতে হতে পারে। ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো ইমমোবিল নেগেটিভ আয়ন্স হচ্ছে গিয়ে এটার কোনো মুভমেন্ট থাকবে না, সো কোনো কারেন্ট ফ্লো হবে না, যার ফলে আমাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথটা অনেক বেড়ে যাবে। আর SF6-5 যদি হয়ে যায় তা সেক্ষেত্রেও আমাদের এটা ফ্লোরিনের সাথে অ্যাড করে আবার নতুনভাবে SF6 জেনারেট করতে পারে। সো সেটাই বলতেছে, ইট ক্যান রিকম্বাইন অটোমেটিক্যালি টু জেনারেট SF6 গ্যাস এগেইন। এটা হচ্ছে কি আরেকটা অ্যাডভান্টেজ। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজগুলোর মধ্যে কি কি আছে, স্কেলিং প্রবলেম অ্যারাইজেস ডিউ টু দ্য টাইপ অফ কনস্ট্রাকশন ইউজ। স্কেলিং প্রবলেম মানে হচ্ছে আমরা কি পরিমাণে SF6 গ্যাস ইউজ করব, তার পরিমাপটা কতটুকু হবে সেটা ডিপেন্ড করে কিসের উপরে, তার ডাইইলেকট্রিক স্ট্রেংথ কত বাড়াবো সেটা কিসের উপর ডিপেন্ড করে, এটা কত হাই ভোল্টেজ লাইন এটাকে প্লেস করছে। যত বেশি হাই ভোল্টেজ লাইন হবে তার ইনসুলেশন প্রপার্টিসটা তত বাড়াতে হবে। আমি যদি 230 kV সার্কিট ব্রেকার একটা কনসিডারেশনে আনি 132 kV তুলনায়, তাহলে এটা বুঝতেই পারতেছি যে এটার সাইজটা বড় হবে, এর ডাইইলেকট্রিক স্ট্রেংথটা বেশি হবে, তো আমাদের পরিমাণটা বাড়াতে হবে। তার মানে স্কেলিং প্রবলেমটা কিসের উপর ডিপেন্ড করছে, কনস্ট্রাকশনের উপরে। কনস্ট্রাকশনটা কিসের উপর ডিপেন্ড করতেছে, ভোল্টেজ লেভেলের উপর। ভোল্টেজ যত বাড়াবো কনস্ট্রাকশনটা তত হিউজ হবে এবং গ্যাসের পরিমাণ তত বেশি হবে। কিন্তু একই গ্যাস থাকে না, ঠিক আছে, এক এক জায়গায় এক এক সার্কিট এক এক ধরনের গ্যাসের নাম থাকে।
নিয়ে আসার পরে সেটাকে ট্রান্সফার করতে হবে কোথায়, এই ইন্টারাপশন চেম্বারের মাঝখানে। সো এই ট্রান্সপোর্টিং এর সময় এবং ট্রান্সফারিং এর সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন এটার ভিতরে কোনো ধুলাবালি বা কোনো ময়েশ্চার যেন এটার সাথে অ্যাড না হয়, তাহলে কিন্তু এটার ডাইইলেকট্রিক স্ট্রেংথটা রিডিউস হয়ে যাবে। Arc SFC gas is poisonous and should not be inhaled. এই যে arc SFC গ্যাস SF6- যেটা হলো, এটা পয়জনাস। সো এটাকে নিঃশ্বাসের সাথে ইনহেল করা যাবে না, ঠিক আছে? সো এটা যদি নেই তাহলে এটা বিষাক্ত, এটাকে নিঃশ্বাসের সাথে ভিতরে নেওয়া যাবে না। SF6 gas being heavier than air settle in the surrounding and may lead to suffocation of the operating personnel. However, it is not poisonous. যারা অপারেটিং পার্সোনাল থাকবে, অর্থাৎ যারা মেইনটেনেন্স পিপল থাকবে, এই গ্যাসটা নর্মাল কন্ডিশনে, আর্ক অবস্থায় না, নর্মাল কন্ডিশনে এটা কিন্তু এয়ারের থেকে এর ওয়েটটা হেভি। সো যদি এটা ইনহেল করে কেউ, তাহলে সাফোকেশন বা শ্বাসকষ্ট হতে পারে, ঠিক আছে? এটাও আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। আর লাস্ট যে ডিসঅ্যাডভান্টেজটা সেটা কি, ইফ দ্য প্রেশার ইজ ইনক্রিজড, আমরা যদি এসএফসি গ্যাসটাকে প্রেশারাইজড করি, আমরা বলছিলাম যে 2.4 কেজি থেকে 2.8 কেজি থেকে 14 কেজি পার সেন্টিমিটারে এটাকে প্রেশারাইজড করা হয়। সো প্রেশারের পরে, হাই প্রেশারের কারণে আমাদের এই গ্যাসটা কি হয়ে যেতে পারে, লিকুইফিকেশন হতে পারে, অর্থাৎ লিকুইডে কনভার্ট হয়ে যেতে পারে। সো এটা যদি লিকুইড হয়ে যায়, সেটা তো আর আমরা ইন্টারাপশন চেম্বারের মাঝখানে পাস করাতে পারবো না। সো এটাকে আবার কি করতে হয়, হিট আপ করতে হয়। হিট আপ করে এই যে লিকুইড যাতে না হয়ে যায়, এটাকে আবার গ্যাসে কনভার্ট করতে হয়। সো কত টেম্পারেচারে রাখতে হয় মিনিমাম কিন্তু এটার টেম্পারেচারটা 16 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রাখতে হয়, আদারওয়াইজ এটা কিন্তু লিকুইড হয়ে যেতে পারে। সো এই জিনিসটা কিন্তু আমাদের মনিটর করতে হয়, যে প্রেশারটা এবং টেম্পারেচারটা এটা সবসময় মনিটর করতে হয় যাতে করে গ্যাসটা লিকুইড না হয়ে যায়। সো এই জন্য আমাদের কি লাগবে, প্রেশার অ্যান্ড টেম্পারেচার সেন্সর লাগবে, যেটা সবসময় এটা মনিটর করবে। তার মানে এটার সাথে অ্যাডিশনাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার সেন্সর লাগবে, যাতে করে গ্যাসটা লিকুইড যাতে না হয়ে যায়, এর প্রপার্টিসটা যেন নষ্ট না হয়ে যায়, সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। নাও এই পয়েন্টগুলোতে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো, এই স্লাইডের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো, একটু চেক করো। হ্যালো, স্যার কারো প্রবলেম নাই মনে হয়। আচ্ছা, তাহলে আমরা পরের পয়েন্টে চলে যাই। টেকনিক্যাল পার্টিকুলার্স অফ এ সার্কিট ব্রেকার। একটা সার্কিট ব্রেকারের একটা নেম প্লেট থাকে। এই নেম প্লেটটা একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের বোঝাটা এর মধ্যে কি কি জিনিস আছে, বা একটা সার্কিট ব্রেকারকে যে পয়েন্টগুলো জানাটা খুবই দরকার, সেগুলো তার এই নেম প্লেটের মধ্যে লেখা থাকে। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে কোনটা কি। যেমন 1 নাম্বার পয়েন্ট, টাইপ অফ মিডিয়াম ফর আর্ক এক্সটিংশন। এটা কি টাইপের সার্কিট ব্রেকার, এর মিডিয়ামটা কি, এর মাঝখানের ইন্টারাপশন মিডিয়ামটা কি, এটা কি এয়ার নাকি অয়েল নাকি SF6 না ভ্যাকুয়াম, এটা তার গায়ে লেখা থাকবে। 2 নাম্বারটা কি, রেটেড ভোল্টেজ, এটা কত ভোল্টেজ লাইন আমি প্লেস করব, অর্থাৎ তার ভোল্টেজ ক্যাপাসিটিটা কত, 132 না 33 না 230, এই জিনিসগুলো কিন্তু তার গায়ে লেখা থাকবে। 3 নাম্বার হচ্ছে রেটেড ব্রেকিং কারেন্ট। ব্রেকিং কারেন্ট মানে হচ্ছে যখন সার্কিট ব্রেকারটা ওপেন হবে, কখন ওপেন হবে, যখন ফল্টি কন্ডিশনে, অর্থাৎ অ্যাবনর্মাল কন্ডিশনে। অ্যাবনর্মাল কন্ডিশনে সার্কিট ব্রেকার যখন ওপেন হয়, তখন তার ভিতর দিয়ে যে কারেন্টটা যায়, এই কারেন্টটাকে আমরা বলি ব্রেকিং কারেন্ট অফ এ সার্কিট ব্রেকার। অর্থাৎ সার্কিট ব্রেকার ব্রেক হওয়ার সময় যে কারেন্টটা তার ভিতর দিয়ে যায়, এটা তো লোড কারেন্ট না, এটা ফল্ট কারেন্ট। এই ফল্ট কারেন্টের ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা কত হবে, সেটা তার গায়ে লেখা থাকবে। সো রেটেড ব্রেকিং কারেন্ট, এটা কত কারেন্ট তার এই সার্কিট ব্রেকারটা টলারেট করতে পারে, সেটা তার গায়ে লেখা থাকবে। আদার রেটেড ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমাদের এই 2টা পয়েন্ট আমরা নেক্সট ক্লাসে দেখবো, যেটা হচ্ছে কি টিআরভি অ্যান্ড স্ট্রাইকিং ভোল্টেজ, এটা নেক্সট ক্লাসে আমরা দেখবো। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, মেক কারেন্ট। মেক কারেন্টটা কি, মেক কারেন্টটা হচ্ছে এক্সিস্টিং অর্থাৎ ফল্ট থাকা অবস্থায় আমরা যদি সার্কিট ব্রেকারকে ক্লোজ করি, তাহলে দেখা যায় যে সার্কিট ব্রেকারের মধ্যে একটা হিউজ পরিমাণে কারেন্ট যায়। এই কারেন্টটাকে আমরা বলি মেকিং কারেন্ট অফ এ সার্কিট ব্রেকার। এখন কত কোশ্চেন হচ্ছে, কেন আমরা সার্কিট ব্রেকারকে ফল্ট থাকা অবস্থায় ক্লোজ করব? এটার কারণ হচ্ছে, ধরো তুমি লাইনে মেনটেনেন্স করছো, এই অবস্থায় একটা
ফল্ট হয়েছে, লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়ে গেছে, একটা তার ছিঁড়ে মাটির সাথে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে গেছে, এটা দূরে কোথাও, আমি জানি না লাইনে কোথাও ফল্ট আছে। এই অবস্থায় যদি যারা মেনটেনেন্স শেষ করে যদি লাইনটাকে রিকানেক্ট করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়ে যাবে। সো লাইন টু গ্রাউন্ড ফল্ট হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের একটা হাই কারেন্ট সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে পাস করবে, যেটাকে আমরা বলি মেকিং কারেন্ট অফ এ সার্কিট ব্রেকার। অর্থাৎ এক্সিস্টিং ফল্টে সার্কিট ব্রেকারকে যদি ক্লোজ করা হয়, তাহলে সার্কিট ব্রেকারের ভিতরে অল্প সময়ের জন্য হলেও একটা হিউজ পরিমাণে কারেন্ট যায়। এই কারেন্টটাকে আমরা বলি মেকিং কারেন্ট অফ এ সার্কিট ব্রেকার। ব্রেকিং কারেন্ট হচ্ছে গিয়ে ওপেন করার সময় যে কারেন্টটা যায় সেটা, আর মেকিং কারেন্ট হচ্ছে গিয়ে যখন সার্কিট ব্রেকারটাকে এক্সিস্টিং ফল্টে ক্লোজ করি তখন তার ভিতর দিয়ে যে কারেন্টটা যায় সেই কারেন্টটাকে আমরা বলি মেকিং কারেন্ট। আচ্ছা, এরপরে কি থাকবে? এরপরে এটা কি বুঝতে পারছো এটা? স্যার মেকিং কারেন্ট আর রেটেড ব্রেকিং কারেন্টে কি সেম অ্যামাউন্টের হতে পারে স্যার? না, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে আমরা দেখবো না এটা মেকিং কারেন্ট আর ব্রেকিং কারেন্টটা কি সেম নেচার নাকি। আমরা নেক্সট ক্লাসে এটা প্রুভ করব যে মেকিং কারেন্টটা হচ্ছে 2.2 টাইমস গ্রেটার দেন ব্রেকিং কারেন্ট, এটা প্রায় 2.5 গুণের মতন বেশি। ব্রেক কারেন্টও তো ফল্টের জন্য ফল্ট কারেন্ট কারেন্ট, ব্রেক, কিন্তু ফল্ট কারেন্টটাকে আমরা ইন্টারাপশন করব, এটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো এটা ডিটেইলে। আজকে আমরা এই স্লাইডটা নাই, এই স্লাইডটা থাকলে আমি হয়তো দেখাতে পারতাম। কারণ ব্রেকিং কারেন্ট যখন হবে, আমাদের জানি যে সার্কিট ব্রেকারের ক্ষেত্রে যখন ফল্ট হয় তখন 3টা পিরিয়ড থাকে, একটাকে আমরা বলি সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, একটাকে বলি আমরা ট্রানজিয়েন্ট পিরিয়ড, আর একটাকে আমরা বলি স্টেডি স্টেট পিরিয়ড। সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে দেখবা কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু সবচেয়ে বেশি থাকে, যেটাকে আমরা বলি মেকিং কারেন্ট। এরপরে যায় ব্রেকিং কারেন্ট। এখন সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে তো আমরা অপারেট করি না, সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে ফল্ট কারেন্টটা সেন্স করা হয়, এই সময় অপারেট করা হয় না, অপারেট করতে একটু সময় লাগে, ওয়ান সাইকেল লাগে বা 2 সাইকেল লাগে। সো সেক্ষেত্রে দেখা যায় যে এটা সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডটা পার হয়ে গেছে। সো সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড পার হয়ে আমরা ট্রানজিয়েন্ট পিরিয়ডে গিয়ে সার্কিট ব্রেকারকে ওপেন করি। সো এই পিরিয়ডে কারেন্টটা তুলনামূলকভাবে ব্রেকিং কারেন্টের থেকে একটু মানে বেশি, সরি মেকিং কারেন্টের থেকে একটু কম এই সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটা। সো এই জন্য এই মেকিং কারেন্টটা আমাদের বেশি ইম্পর্টেন্ট ব্রেকিং কারেন্টের থেকে, কারণ মেকিং কারেন্টটা হচ্ছে প্রায় যেটা বললাম যে 2.2 টাইমস হায়ার দেন ব্রেকিং কারেন্ট। সো এই জন্য এই সার্কিট ব্রেকারকে যখন একটা ফল্ট একটা লাইনে আমরা প্লেস করব, এই কারেন্টটাকে আমাদের কনসিডারেশনে আনতে হবে যে এই কারেন্টটা কিন্তু সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে পাস করবে, এবং এই সময় কিন্তু সার্কিট ব্রেকার ওপেন না, এই সময় কিন্তু সার্কিট ব্রেকারটা ক্লোজ অবস্থাতেই আছে। সো এই কারেন্টটা টলারেট করার অ্যাবিলিটি থাকতে হবে। বোঝা গেছে? জি স্যার। টাইপ অফ কনস্ট্রাকশন, 3 ধরনের কনস্ট্রাকশন হয়, ইনডোর টাইপ, আউটডোর টাইপ অথবা গ্যাস ইনসুলেটেড টাইপ। ইনডোর টাইপ মানে আমরা যদি সার্কিট ব্রেকারটাকে, এখন অনেক সাবস্টেশন আছে ইনডোর টাইপ। ইনডোর টাইপ মানে হচ্ছে এখানে কোনো সুইচ ইয়ার্ড থাকবে না, ঠিক আছে? আমরা জানি যে সাবস্টেশনের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে সুইচ ইয়ার্ড আর একটা হচ্ছে কন্ট্রোল রুম। সো কিছু ইনডোর টাইপ সাবস্টেশন আছে। সো ইনডোর টাইপ যদি সাবস্টেশন হয় তাহলে তার কনস্ট্রাকশনটা বা আমার ইনসুলেশন লেভেলটা অনেক বেশি বাড়াতে হবে, কারণ এটা ঘরের ভিতরেই থাকবে, ঠিক আছে? সো এখানে আমাদের ইনডোর টাইপ হবে নাকি আউটডোর টাইপ হবে? আউটডোর যদি হয় তাহলে আউটডোরের ক্ষেত্রে কিন্তু আবার তার কনস্ট্রাকশনটা আরেক ধরনের হবে। কেন তার কনস্ট্রাকশনটা আরেক ধরনের হবে? কারণ বাইরে ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ন্যাচারাল সিনারিও ক্রিয়েট হতে পারে। সো এই জন্য আউটডোরের যে আমাদের সার্কিট ব্রেকারগুলোর কনস্ট্রাকশন হবে ইনডোরের তুলনায় ডিফারেন্ট হবে। অথবা এসএফসি গ্যাস ইনসুলেটেড, এখন আমাদের কিন্তু বেশিরভাগ সাবস্টেশন গ্যাস ইনসুলেটেড হয়ে গেছে। গ্যাস ইনসুলেটেড আমাদের 2 ধরনের সাবস্টেশন হয়, একটা হচ্ছে জিআইএস, জিআইএস মানে হচ্ছে গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন, আর একটাকে আমরা বলি এআইএস, এআইএস মানে হচ্ছে এয়ার ইনসুলেটেড সাবস্টেশন। গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন যদি হয় তাহলে তার কনস্ট্রাকশন এক রকমের হবে, কারণ এখানে আমাদের গ্যাসটা সিল্ড অবস্থায় থাকবে। আর এয়ার ইনসুলেটেড সাবস্টেশন মানে হচ্ছে চারপাশে মিডিয়াম থাকবে এয়ার, যেটা হচ্ছে কি আমাদের সুইচ ইয়ার্ডে থাকে, চারপাশে মিডিয়ামটা হচ্ছে এয়ার। সো সেক্ষেত্রে তার কনস্ট্রাকশনটা আরেক ধরনের হবে। সো এই যে 3 ধরনের কনস্ট্রাকশন হয় আমাদের এখানে, 3 ধরনের কনস্ট্রাকশন হয়, এটা মাথায় রাখতে হবে যে এটা কি ইনডোরে যে ইউজ করব নাকি আউটডোরে ইউজ করব, নাকি এটা কি গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন হবে নাকি এয়ার ইনসুলেটেড সাবস্টেশন হবে। এই পয়েন্টগুলোতে কারো কোনো প্রবলেম আছে? টাইপ অফ অপারেটিং মেকানিজম, এখন অপারেট করে কিভাবে, সার্কিট ব্রেকারটা কিভাবে অপারেট করবে?
আমরা জানি সার্কিট ব্রেকারটাকে অপারেট করার জন্য এটাকে অন করতে হবে বা অফ করতে হবে। সো অন বা অফ করার জন্য আমাদের কি থাকে, মুভিং কন্ট্যাক্ট থাকে, এটার সাথে ফিক্সড কন্ট্যাক্টকে ল্যাচ করে রাখতে হয়। ল্যাচ করে যদি না রাখি তাহলে মুভিং কন্ট্যাক্ট ওপেন হয়ে যাবে, কারণ মুভিং কন্ট্যাক্টের মাথায় একটা স্প্রিং কানেক্টেড থাকে, এই স্প্রিংটা হাই টেনশনে কানেক্টেড থাকে। সো এইগুলো ল্যাবের মধ্যে, ল্যাবের ভিডিওগুলোতে তোমরা দেখে থাকলে বুঝতে পারবা যে এই স্প্রিং এর টেনশনটাকে কাজে লাগে আমরা সার্কিট ব্রেকারটাকে কি করি, ওপেন করি হাই স্পিড অপারেশনের জন্য। সো সেখানে সিঙ্গেল স্প্রিং থাকে, অনেক সময় ডুয়েল স্প্রিং থাকে। সিঙ্গেল স্প্রিং এর ক্ষেত্রে অপারেটিং টাইমটা স্লো থাকে, ডুয়েল স্প্রিং এর ক্ষেত্রে অপারেটিং টাইমটা ফাস্ট থাকে। এটাকে ফাস্টার সুইচিং করা যায়, অন করা যায় ফাস্টার, অফ করা যায় ফাস্টার। সো এটা কি ধরনের তার অপারেটিং মেকানিজমটা হবে, এটা কি স্প্রিং অপারেটিং মেকানিজম, নাকি হাইড্রোলিক মেকানিজম, নাকি নিউমেটিক মেকানিজম? আমাদের এই যে মুভিং কন্ট্যাক্টটা, এই মুভিং কন্ট্যাক্টটাকে ওপেন বা ক্লোজ করানোর জন্য আমাদের স্প্রিং মেকানিজম আছে, যেটাকে আমরা সিঙ্গেল স্প্রিং বা ডুয়েল স্প্রিং এর মাধ্যমে এটাকে ওপেন বা ক্লোজ করতে পারি। হাইড্রোলিক প্রেসার দিয়ে আমরা মুভিং কন্ট্যাক্টটাকে ওপেন বা ক্লোজ করতে পারি, অথবা এয়ার প্রেসারের মাধ্যমে মুভিং কন্ট্যাক্টটাকে ওপেন বা ক্লোজ করা যায়। এয়ার প্রেসার কোথায়? এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে প্রেসারটা এত বেশি থাকে যে সে মুভিং কন্ট্যাক্টটাকে পুশ করায় সার্কিটটাকে ওপেন করে দিতে পারে এবং সাথে সাথে আর্টটাকে ইন্টারাপশনও করতে পারে, যেহেতু প্রেসারটা হিউজ প্রেসার, 20 to 30 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সো এয়ার প্রেসারের মাধ্যমে আমরা কিন্তু মুভিং কন্ট্যাক্টটাকে ওপেন করতে পারি। হাইড্রোলিক প্রেসারের মাধ্যমেও মুভিং কন্ট্যাক্টটাকে ওপেন করা সম্ভব। ঠিক আছে, স্প্রিং প্রেসার বা স্প্রিং চার্জ বা ডিসচার্জের মাধ্যমেও কিন্তু আমরা মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্সড কন্ট্যাক্টের থেকে সেপারেট বা কানেক্ট করতে পারি। সো এই অপারেটিং মেকানিজমটা কিরকম হবে সেটাও সার্কিট ব্রেকারের গায়ে লেখা থাকবে, যে অপারেটিং মেকানিজমটা কিরকম হবে। এরপরে কি লেখা থাকবে, টোটাল ব্রেক টাইম, অর্থাৎ কত সময় লাগে ফল্ট কারেন্ট ক্লিয়ার করতে, তার কতটুকু সময় লাগে, এটার এই টাইমটা কতটুকু টাইম, রিলে টাইম প্লাস সার্কিট ব্রেকার টাইম। আমরা জানি একটা হাই ভোল্টেজ লাইনে সার্কিট ব্রেকার কিন্তু সরাসরি অপারেট করে না, আমরা কিন্তু ট্রিপ কয়েল সরাসরি কানেক্ট করি না, এটার সাথে আমরা একটা রিলে কানেক্ট করি ট্রিপ কয়েলটাকে সেফ রাখার জন্য, ট্রিপ সার্কিট আমরা যখন দেখছিলাম। সো আমাদের কি করে, রিলে কারেন্টটাকে সেন্স করে কার থ্রুতে, সিটি থ্রুতে। হাই কারেন্ট আসলে সে কি করে, ট্রিপ কয়েল ক্লোজ করে। ট্রিপ কয়েল ক্লোজ করলে কি হবে, সার্কিট ব্রেকার ওপেন হয়ে যায়। ওপেন হলে কি হবে, আর্ক ফর্মেশন হবে, আর্ক এক্সটিংশন হবে, তারপরে ফল্ট কারেন্ট ক্লিয়ার হবে। তার মানে এখানে কিন্তু অনেকগুলো স্টেপস আছে, যে স্টেপসগুলা ওভার করার পরে আমাদের কিন্তু আর্কটা ইন্টারাপশন হচ্ছে। সো এই টাইমটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা কি রিলে টাইম, আর একটা হচ্ছে সার্কিট ব্রেকার টাইম। রিলে টাইমটা কি, ইনস্ট্যান্ট অফ ফল্ট টু ক্লোজার অফ ট্রিপ সার্কিট, অর্থাৎ ফল্ট হওয়ার থেকে শুরু করে সিটি সেন্স করলো, সার্কিট ব্রেকার রিলেকে সিগন্যাল দিল, রিলে তার ট্রিপ কয়েল ক্লোজ করলো, ট্রিপ কন্ট্যাক্ট ক্লোজ করলো, এই টাইমটাকে আমরা বলতেছি রিলে টাইম। আর সার্কিট ব্রেকার টাইমটা কি, ট্রিপ কয়েলটা এনার্জাইজড হলো, ট্রিপ কয়েল এনার্জাইজড হওয়ার পরে সার্কিট ব্রেকার ওপেন হলো, ওপেন হওয়ার পরে আর্ক ডেভেলপ করলো, আর্ক এক্সটেনশন করলাম এটা I=0-তে, ইন্টারাপশন করার পরে আর্কটা গিয়ে ক্লিয়ার হলো। সো এই টাইমটাকে আমরা বলি সার্কিট ব্রেকার টাইম, অর্থাৎ ট্রিপ কয়েল এনার্জাইজড হওয়ার পর থেকে টাইমটা হচ্ছে সার্কিট ব্রেকার টাইম, ফাইনাল আর্ক ইন্টারাপশন টাইম পর্যন্ত। আর ফল্ট হওয়া থেকে শুরু করে ট্রিপ কয়েল ক্লোজ করা পর্যন্ত টাইমটাকে আমরা বলতেছি রিলে টাইম। এই দুইটার যোগফল হচ্ছে কি, টোটাল ব্রেক টাইম। সো এইটুকু সময় লাগবে আমার সার্কিট ব্রেকারকে অপারেট করতে। এরপরে হচ্ছে স্ট্রাকচারাল ফর্ম, এটা কি টাইপের স্ট্রাকচার হবে, এটা কি লাইফ ট্যাঙ্ক হবে না ডেড ট্যাঙ্ক হবে? লাইফ ট্যাঙ্ক হচ্ছে কি এয়ার ইনসুলেটেড, এয়ার ইনসুলেটেড মানে হচ্ছে এর চারপাশটা লাইফ থাকতে পারে। ঠিক আছে, সো সেটা হচ্ছে এই সার্কিট ব্রেকারগুলোকে নর্মালি আমরা ইউজ করি, বা এর ক্লিয়ারেন্স লেভেল হচ্ছে গিয়ে মানুষের থেকে অনেক উপরে, অর্থাৎ এটা অনেক উপরে প্লেস করা হয়, এটা সুইচ ইয়ার্ডে এবং মানুষের যে ক্লিয়ারেন্স তার থেকে অনেক উপরে প্লেস করা হয়, কারণ এর এর ট্যাঙ্কটা যেটা থাকবে এটা হচ্ছে লাইভ, অর্থাৎ এই বডিটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। আর ডেড যদি হয় তাহলে এটার চারপাশে সাফিসিয়েন্ট ইনসুলেশন থাকবে, যেটা গ্যাস ইনসুলেটেড সাবস্টেশনে থাকে মেইনলি। সো এটার চারপাশের বডিটা থাকবে কি ডেড, অর্থাৎ টাচ করলে তুমি শক খাবা না। সো এই দুইটা স্ট্রাকচার হতে পারে, একটা হচ্ছে লাইফ ট্যাঙ্ক যেটা এয়ার ইনসুলেটেড হয় এবং এটা সাধারণত আমরা মানুষের ক্লিয়ারেন্সের অনেক উপরে রাখি, আর ডেড ট্যাঙ্ক যেটা এটা ইনডোর টাইপের হয় এবং এর ইনসুলেশন স্ট্রেংথটা অনেক বেশি থাকে। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? টেকনিক্যাল পার্টিকুলার্সে কারো কোনো প্রবলেম আছে? না স্যার, কোনো problem নেই।
এখন আসি স্পিড অফ সার্কিট ব্রেকার অ্যান্ড রিলেজ। এই যে আমরা বললাম যে সার্কিট ব্রেকার অপারেটিং টাইম, এটা কি টোটাল ব্রেক টাইম? টোটাল ব্রেক টাইমটা কত? রিলে টাইম প্লাস সার্কিট ব্রেকার টাইম। সো এটা কি কত এখন? বিফোর 1930s, ঠিক আছে, প্রায় 100 বছর আগে সার্কিট ব্রেকার ইন্টারাপশন টাইম ছিল 15 to 30 সাইকেল। 1 সেকেন্ড মানে 50 সাইকেল, তার মানে অ্যাপ্রক্সিমেটলি হাফ সেকেন্ড ছিল এই টোটাল ইন্টারাপশন টাইমটা। বাট এখনকার দিনে আমাদের এই যে সার্কিট ব্রেকার ইন্টারাপশন টাইম ইকুয়াল টু হয়ে গেছে 1 to 3 সাইকেল। তার মানে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা ফল্ট কারেন্টটাকে ক্লিয়ার করে ফেলতে পারি। সো এগুলো কিসের উপরে আমরা বেস করে এই ফল্ট কারেন্টটাকে এত মিনিমাইজ করলাম, মানে এত অল্প সময়ের মধ্যে আমরা এই ফল্ট কারেন্টটাকে ক্লিয়ার করলাম? আমরা এখানে স্পিড বাড়ালাম। কিভাবে স্পিড বাড়ালাম? হাই প্রেশার এয়ার দিলাম, অথবা ডাইইলেকট্রিক স্ট্রেন্থ বাড়ালাম, অথবা কন্ট্যাক্ট স্পেসটা যাতে মেল্টেড না হয়ে যায় এই কারণে আমরা মেইন কন্ট্যাক্টের সাথে আবার আর্কিং কন্ট্যাক্ট একটা প্যারালালি কানেক্ট করলাম। সো এই যে ডেভেলপমেন্টগুলো আমরা করলাম, এই ডেভেলপমেন্টগুলো করার ফলে আস্তে 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 করে দেখা যাচ্ছে কি আমাদের যে সার্কিট ব্রেকারটা কিন্তু হাফ সেকেন্ড থেকে আগে হাফ সেকেন্ড লাগতো হয়তো 100 বছর আগে, কিন্তু এখন কিন্তু ওয়ান সাইকেলের মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করতে পারি। 1 সেকেন্ড মানে হচ্ছে 1/50 সেকেন্ড। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ফল্ট কারেন্টটাকে ইন্টারাপশন করাটা পসিবল হয়। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হলো। আমরা এয়ার থেকে অয়েলে গেলাম, অয়েল থেকে মিনিমাম অয়েলে গেলাম, মিনিমাম অয়েল থেকে SF6-এ গেলাম, ভ্যাকুয়ামে গেলাম। সো এই প্রত্যেকটা সার্কিট ব্রেকার কিন্তু আমাদের এগুলো ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট করার ফলে দেখা যায় যে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে কিন্তু আমরা হাফ সাইকেলের মধ্যেই কিন্তু কারেন্টটাকে ইন্টারাপশন করে ফেলতে পারি, হাফ সাইকেল। ঠিক আছে, খুব ফাস্ট। সো এটা 1 থেকে 3 সাইকেলের মধ্যে কিন্তু আমাদের এখন আর্ক ইন্টারাপশনটা কমপ্লিট করা পসিবল হয়। এটা কি বোঝা গেছে? আচ্ছা, ফাইনালি আমরা আজকে যে জিনিসটা দেখবো যে সার্কিট ব্রেকারের রেটিংসটা কত হবে। একটা লাইনে আমি একটা সার্কিট ব্রেকারকে প্লেস করতে চাই, এখন আমি কি করব? কি দেখে আমরা সার্কিট ব্রেকারকে ওই লাইনে প্লেস করব? শুধুমাত্র কি লোড কারেন্ট দেখলেই হবে? আমাদের দেখতে হবে কি এটার সাথে ফল্ট কারেন্ট ম্যাক্সিমাম কত কারেন্ট এটার ভিতর দিয়ে যেতে পারে, এটা আমাদেরকে কিন্তু কনসিডারেশনে আনতে হবে, কারণ এই কারেন্টটা তার ভিতর দিয়ে যাবে। সো আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, আমাদের সার্কিট ব্রেকার যখন ওপেন হয় আর্ক ফর্মেশন হয়। এখন আর্কটা কেন ফর্মেশন হয়? আমরা বলছিলাম দুইটা কারণে হয়। একটা কি, গ্যাপটা স্মল। কোন গ্যাপ? এই মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্সড কন্ট্যাক্টের মাঝখানের গ্যাপটা, এটা খুবই স্মল গ্যাপ এবং পোটেনশিয়াল ডিফারেন্স হিউজ। সো এই কারণে আমাদের এখানে আর্কটা ফর্ম করে। আর্কটা ফর্ম করার আরেকটা কারণ আছে। আরেকটা কারণ কি, সার্কিটের প্যারামিটার। সার্কিটের প্যারামিটার বলতে এটা কি টাইপের সার্কিট? এটা কি ইন্ডাকটিভ, নাকি রেজিস্টিভ, নাকি ক্যাপাসিটিভ? যদি সহজ ভাষায় বলি, আমরা জানি যে ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটর ব্যাংকে যখন আমরা সুইচিং করি, ক্যাপাসিটর ব্যাংক কেন লাগে আমরা জানি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য ক্যাপাসিটর ব্যাংক কানেক্ট করতে হয়। সো ক্যাপাসিটর ব্যাংকে যখন আমরা সুইচিং করি, ধরো একটা লাইন 132 কেভি, এখন 132 কেভি লাইনে আমরা একটা ক্যাপাসিটর ব্যাংক আমরা ইউজ করতেছি। সো যখন সার্কিটটা ক্লোজ, তখন কি হয়ে আছে, ক্যাপাসিটরটা এই 132 কেভিতে কিন্তু চার্জ হয়ে বসে আছে। 132 কেভিতে চার্জ হয়ে বসে আছে। এখন যদি আমি সার্কিট ব্রেকারটাকে ওপেন করি, আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজ কি জিরো হয়ে যাবে? নো স্যার। জিরো হবে না। জিরো হওয়ার জন্য কি করতে হবে, একটা আর্থিং সুইচ ইউজ করতে হয়, অথবা ডিসচার্জিং একটা পাথ ক্রিয়েট করতে হয়, যার ফলে ক্যাপাসিটরটা একটা নির্দিষ্ট সময় পরে তার চার্জটা ডিসচার্জ করতে পারে। তার মানে আমরা এখানে দেখলাম কি, ক্যাপাসিটর ইনস্ট্যান্টলি যেমন চার্জও হয় না, তার একটা চার্জিং টাইম থাকে। আমি অন করার সাথে সাথে কিন্তু ক্যাপাসিটরের ভোল্টেজটা ম্যাক্সিমাম হয়ে যাবে না। সো চার্জিংয়ে হওয়ার জন্য একটা সময় লাগবে, এবং ডিসচার্জিংয়ের জন্য কিন্তু একটা সময় লাগে। সো চার্জ হতেও সময় লাগে, ডিসচার্জ হতেও সময় লাগে। এটা ইনস্ট্যান্টলি কিন্তু ফুল ভোল্টেজে চার্জ হয়ে যাবে না, বা ইনস্ট্যান্টলি এটা ডিসচার্জও হয়ে যাবে না। একটা সময় লাগে, চার্জিং এবং ডিসচার্জিং এর জন্য একটা সময় লাগে। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রেও সেরকম। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টকে সে ইনস্ট্যান্টলি চেঞ্জ করতে দেয় না। ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা জানি ভোল্টেজ ইনস্ট্যান্টলি চেঞ্জ হয় না, আর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কিন্তু কারেন্ট ইনস্ট্যান্টলি চেঞ্জ হয় না। ফর এক্সাম্পল, এই সার্কিটটাই যদি আমরা কনসিডার করি, সেখানে দেখবো যে এখানে একটা রেজিস্টিভ অ্যান্ড ইন্ডাকটিভ সার্কিট, RL সার্কিট। এখন এখানে যদি আমি সার্কিটটাকে ক্লোজ করি একটি ইকুয়াল টু জিরোতে, সার্কিট ব্রেকারে ক্লোজিং করার সাথে সাথে কিন্তু কারেন্ট কিন্তু আমাদের ম্যাক্সিমাম হবে না। আমি যদি এটা ধরি 10 ভোল্ট, এটা একটা রেজিস্টিভ সার্কিট, ধরলাম এখানে ইন্ডাক্টর নাই, এটা একটা রেজিস্টিভ সার্কিট, এখানে 2 ওহমস, রেজিস্ট্যান্সের ওহমস হচ্ছে 2 ওহমস, এখানে দিলাম 10 ভোল্ট,
ক্লোজ করার সাথে সাথে আমাদের দিক দিয়ে কারেন্ট যাবে কত 10/2 5 অ্যাম্পিয়ার 10/2 5 অ্যাম্পিয়ার কিন্তু কারেন্ট যাবে, এটা ইনস্ট্যান্টলি যাবে। টি ইকুয়াল টু জিরোতে ক্লোজ করার সাথে সাথেই কিন্তু 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করা শুরু করে দিবে। বাট যদি এখানে ইন্ডাকটেন্স একটা অ্যাড করি আমি, তাহলে কিন্তু টি ইকুয়াল টু জিরোতে ক্লোজ করার সাথে সাথেই কারেন্ট কিন্তু জিরো, তারপরে কারেন্টটা ধীরে 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 5 অ্যাম্পিয়ারে যাবে, এর আগ পর্যন্ত কিন্তু যাবে না। ঠিক আছে, তার মানে কি কারেন্টটা কিন্তু ইনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, ইনস্ট্যান্টলি 5 অ্যাম্পিয়ারে যাচ্ছে না। আবার যখন এটাকে আমরা ওপেন করব, ওপেন করার সাথে সাথে কিন্তু এই ইন্ডাক্টর কিন্তু একটা চার্জ স্টোর করে রাখে। এই চার্জটা কত WL ইকুয়াল টু কি হাফ অফ LI স্কোয়ার। ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা চার্জটা স্টোরের পরিমাণ জানি WC ইকুয়াল টু হাফ অফ CV স্কোয়ার। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে যে চার্জটা স্টোর করে রাখে সেটা, এগুলো ছিল WL ইকুয়াল টু কি হাফ অফ LI স্কোয়ার। তার মানে ইন্ডাক্টরের চার্জটা হচ্ছে হাফ অফ LI স্কোয়ার। সো এই যে আমি যদি যখন সার্কিট ব্রেকারটাকে ওপেন করব, ওপেন করার পর আমাদের তো এই কারেন্টটা ডিসচার্জ হতে হবে, এই কারেন্টটা তো ডিসচার্জ হতে হবে। এখন কারেন্টটা কোন পাত দিয়ে ডিসচার্জ হবে? এখন ডিসচার্জ পাত তো আমার তো কারেন্ট তো এদিক দিয়ে ফ্লো করছিল, কারণ সার্কিট তো ওপেন হয়ে গেছে, আর ডিসচার্জ পাত তো এটাই আছে, এই সার্কিট ব্রেকারের ভিতর দিয়েই আছে, আর তো কোনো ডিসচার্জ পাত নাই। তো এই কারেন্টটাকে ডিসচার্জ হবে কিন্তু এই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসের ভিতর দিয়েই কিন্তু ডিসচার্জ হচ্ছে। সো এই কারেন্টটা ডিসচার্জ হওয়ার কারণেই কিন্তু আমাদের আর্কটা জেনারেট করতেছে। তাহলে আর্ক জেনারেট করার কারণ কিন্তু তিনটা। একটা কি, একটা হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট স্পেসটা যদি স্মল গ্যাপ হয়, পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি হিউজ হয়, আর 3 নাম্বারটা কি, সার্কিটটা যদি ইন্ডাকটিভ হয় অথবা ক্যাপাসিটিভ হয়, এই যে তার যে ডিসচার্জ কারেন্টটা, এই ডিসচার্জ কারেন্টটা আমাদের এই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসের ভিতর দিয়েই ডিসচার্জ হবে। এখন এই ডিসচার্জ যে হবে, এই কারেন্টটাকে আমাদের তাহলে ইন্টারাপশন কোন পয়েন্টে করলে ভালো? এখানে আমরা দেখতে পাচ্ছি কি WL ইকুয়াল টু হাফ অফ LI স্কোয়ার, হাফ অফ LI স্কোয়ার। সো এই যে এই আইটা তো হচ্ছে অল্টারনেটিং নেচারের, এটাও কিন্তু আমাদের এসি সিগন্যাল। সো আই এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে কিন্তু আমাদের ইন্ডাক্টরের এনার্জি জিরো হয়ে যাচ্ছে, WL ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। সো যেই আই ইকুয়াল টু জিরো হবে, সাথে সাথে এনার্জিটা জিরো হয়ে যাবে, খুবই অল্প সময়ের জন্য কিন্তু এনার্জিটা জিরো হয়ে যাবে। যেই জিরো হয়ে যাবে, সাথে সাথে আমাদের কি করতে হবে, হাই প্রেশারাইজড কম্প্রেসড এয়ার যদি এয়ার ব্লাস্ট হয়, অথবা হাই প্রেশারাইজড কম্প্রেসড গ্যাস যদি SF6 হয়, অথবা ডাইইলেকট্রিক স্ট্রেংথ বাড়াতে হবে অয়েলের, যদি অয়েল সার্কিট ব্রেকার হয়, তাহলে আমাদের এই আর্কটা প্রপারলি এক্সটেনশন করতে হবে। যদি আমরা আই ইকুয়াল টু জিরোতে ইন্টারাপশন না করি, তাহলে কি হবে, আমাদের ইন্ডাক্টরের এনার্জিটা কিন্তু সিস্টেমে রয়ে যাবে। সিস্টেমে যদি থেকে যায়, তাহলে আমাদের আর্কটা আবার রিবিল্ড করতে পারে, আর্কটা আবার রিজেনারেট করতে পারে, যেটাকে আমরা বলতেছি রিস্ট্রাইকিং ভোল্টেজ। আর্কটা আবার রিস্ট্রাইক করতে পারে, এবং এর ফলে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটাকে আমরা বলি রিস্ট্রাইকিং ভোল্টেজ। তার মানে এই আর্কটা যাতে আবার রিবিল্ড করতে না পারে, আমাকে আই ইকুয়াল টু জিরোতে, অর্থাৎ যেখানে ইন্ডাক্টরের এনার্জি কম, সেখানেই আমাদেরকে কি করতে হবে, ডাইইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণটা কন্ট্যাক্ট স্পেসে এত বাড়াতে হবে যেন আর্কটা আবার রিস্টাবলিশ করতে না পারে। এটা কি বুঝতে পারছো? এটা হ্যালো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা মাথায় রাখতে হবে, সার্কিট প্যারামিটারের উপরে কিন্তু আমাদের ডিপেন্ড করে, এই আর্কটা ডিপেন্ড করে সার্কিট প্যারামিটারের উপরে। সার্কিটটা যত বেশি ইন্ডাকটিভ হবে, তত তার ইন্টারাপশন করতে তত তার বেশি প্রবলেম হবে। আর সার্কিটটা যদি রেজিস্টিভ হয়, সেক্ষেত্রে কিন্তু ইন্টারাপশনের সময় অত কোনো প্রবলেম হবে না। এগুলো আমরা পরে দেখব, এটা আমরা নেক্সট ক্লাসেও দেখব যে এটা কেন যদি রেজিস্টিভ হয় তাহলে আমাদের ইন্টারাপশন করাটা ইজিয়ার। রেজিস্টিভ সার্কিটে কিন্তু আমাদের সার্কিট ব্রেকার ওপেন করলে কিন্তু আর্ক ফর্ম করবে না, পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে করতে পারে, হাই পোটেনশিয়ালের কারণে করতে পারে, কিন্তু সার্কিট প্যারামিটারের কারণে করবে না। কিন্তু সার্কিট প্যারামিটার যদি ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ নেচারের হয়, সেক্ষেত্রে কিন্তু সার্কিট প্যারামিটারের কারণেও আর্কটা বিল্ড আপ করতে পারে। সো সেটাই বলতেছে, while interrupting the current flowing through an inductive circuit such as an unloaded transformer. আনলোডেড ট্রান্সফর্মার মানে হচ্ছে ট্রান্সফর্মারে কোনো লোড নাই, এবং ট্রান্সফর্মারকে আমরা জানি যে এটা একটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিট ট্রান্সফর্মার, যেহেতু এটা দুইটা ওয়াইন্ডিং থাকবে, প্রাইমারি সাইড এন্ড সেকেন্ডারি সাইড। সো উইথ ইন্ডাকটিভ লোড দ্য সার্কিট শুড ইন্টারাপ্ট দ্য আর্ক অ্যাট ন্যাচারাল কারেন্ট জিরো অফ দ্য এসি কারেন্ট ওয়েভস। তার মানে আমাদের কোথায় ইন্টারাপশন করতে হবে, ন্যাচারাল কারেন্ট জিরো, অর্থাৎ আই যখন জিরো তখন কিন্তু আমাদের ইন্টারাপশনটা করতে হবে।
If the arc is extinction takes place at the natural current 0, the energy in the inductance is 0. যদি আমরা এই জায়গায় ইন্টারাপশন করি তাহলে এই ইন্ডাক্টরের এনার্জিটা 0 হবে। আর যদি আমরা এই জায়গায় ইন্টারাপশন করতে না পারি তাহলে কি হবে, আমাদের আর্কটা আবার কি করতে পারে, রিস্ট্যাবলিশ করতে পারে। সো রিস্ট্যাবলিশ করলে আমাদের সার্কিটটা কিন্তু আবার কিন্তু নেক্সট যে সাইকেলটা, নেক্সট যে i = 0 সেই জায়গায় ইন্টারাপশন করতে চেষ্টা করতে হবে, ঠিক আছে। সো যাতে করে আর্কটা আবার রিস্ট্যাবলিশ না করে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো সেটাই বলতেছি। সো if however the arc is suddenly interrupted before the natural current 0, যদি ন্যাচারাল কারেন্ট 0 আগে যদি আমরা ইন্টারাপশন করি তাহলে আমাদের কারেন্ট WL = 0 হবে না। সো সেই জন্য আমাদের কি হতে পারে, রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্মেশন হতে পারে। কারেন্ট চপিং এর ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে বলবো, এটা একটা বড় একটা টপিক। সো এটা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো যে কারেন্ট চপিং কেন হয়। ডিউ টু দিস ফেনোমেনন দ্য ইন্টারাপ্টিং অফ লো ম্যাগনেটাইজিং কারেন্ট অফ ট্রান্সফর্মার or reactor needs special attention. সো তার মানে আমাদের আর্কটা যদি আবার রিস্ট্যাবলিশ করে তাহলে তো আবার সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে। সো এই জন্য এটা সার্কিট ব্রেকারে কে আমাদের কিন্তু এই দিকটাও অ্যাটেনশনে রাখতে হবে যে এটা কিন্তু আবার রিস্ট্যাবলিশ করলে কিন্তু সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে কারেন্টটা যেতে পারে। So the circuit breaker should be capable of interrupting such current without getting damaged or without giving rise to overvoltage above permissible limits. অর্থাৎ তার যে লিমিট আছে, তার তো একটা লিমিট থাকবে, তার লিমিটকে ক্রস করতে পারবে না, তাহলে সার্কিট ব্রেকার কি হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সার্কিট ব্রেকারকে যখন একটা লাইনে প্লেস করব তখন এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে তারপর সার্কিট ব্রেকারকে সেই জায়গায় ইনস্টল করতে হবে। নাও এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো। না স্যার। আচ্ছা, তাহলে আজকে আমাদের এ পর্যন্তই। তোমাদের তো অলরেডি একটা পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে, তাই না? তো জানো তো পরীক্ষার সময়টা কখন? দুইটা মানে স্যার টাইমটা কি 2:20 2:30টার সময়, তাই না? হ্যাঁ মঙ্গলবার 2:30টার সময়, ঠিক আছে। স্যার আপনি যেটা দিয়েছিলেন ওভাবে ওটা প্রিন্ট তো আর করতে পারে, জাস্ট ফ্রন্টের ওটা রাখলেই হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই যেটা আমরা যেগুলা আমরা দিয়েছি আর কি, যেগুলো আমাদের লেকচার নোটগুলো আছে সেই লেকচার স্যার ওটা একটা ওয়ার্ড ফাইল যে দিয়েছেন স্যার, যে কোয়েশ্চেন কিভাবে অ্যানসার করতে হবে ফরম্যাটটা। না, ওই কোশ্চেন ফরম্যাট ওইভাবে তোমাদের অনেকে প্রিন্ট আউটের সমস্যা, যদি ওইভাবে করতে পারো ভালো, আমার জন্য ভালো, আর যদি না করতে পারো অসুবিধা নেই। কিন্তু ওই ফরম্যাটটা তোমরা হাতে লিখে করে ফেলবো আর কি। হ্যাঁ স্যার, খাতা বানিয়ে এটা ওখানে সাইডে লিখে ওইভাবে করে ফেলবো, ঠিক আছে। স্যার আমাদের কি টাইপের কোশ্চেন হয় একটু বললে ভালো হতো। 4টা কোশ্চেন আসবে, 4টা, টোটাল 4টা। প্রথম কোশ্চেন হচ্ছে 6 মার্কস, পরের 3টা কোশ্চেনে 8 মার্ক। তোমরা জানো কিনা জানি না আমি, তোমাদের কিন্তু কুইজ হবে 3টা, ঠিক আছে। অনলাইনে যেহেতু কুইজ হবে 3টা, বেস্ট অফ 2 কাউন্ট হবে। তো এই জন্য, এবং প্রত্যেকটা কুইজ কিন্তু 30 মার্কস করে, 20 মার্কস করে না, কিন্তু 30 মার্কস করে কুইজ, আর 10 মার্কস হচ্ছে অ্যাটেন্ডেন্স, ফাইনালে হচ্ছে 60 মার্কস, ঠিক আছে। সো কুইজটা কিন্তু ভালো করে দিতে হবে। আর কারো কোনো কোশ্চেন? সবই তো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন স্যার। হ্যাঁ, ডেসক্রিপটিভ কোশ্চেন হবে, হাতে লিখে, যেরকম তোমরা ফাইনালে পরীক্ষায় জমা দিয়েছিলে সেরকম আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব তোমাদেরকে, ওই গুগল ফর্মে তোমরা আপলোড করবা, ঠিক আছে। আর কোশ্চেন মানে আপলোড করবা হচ্ছে গিয়ে কুইজ নাম্বার দিবা ফার্স্টে, আমি ওটা ইনস্ট্রাকশন যদিও দেওয়া থাকবে, যেমন Q1 দিবা, তারপরে আন্ডারস্কোর দিয়ে তোমার রোল নাম্বারটা দিবা। তোমার নাম রাখার কোনো দরকার নেই, আমার নামের দরকার নেই, আমার শুধু রোল নাম্বারটা হলেই হবে। সো ওই ফরম্যাটে তোমরা সবাই আপলোড করবা, নামের কোনো দরকার নেই, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।